আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাঙালি বীরের জাতি, মাথা উঁচু করে থাকবো বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। তলা ফেটে পদ্মায় যানবাহন সহ আংশিক ডুবে গেছে ফেরি আমানত শাহ, সকাল পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত। এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম, 14 নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা। দায়িত্বহীন ব্যাটিং এর পর টাইগারদের গা ছাড়া বোলিং, বড় জয় ইংল্যান্ডের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর 10টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রণকৌশল সহ আধুনিক প্রযুক্তিতে এই বাহিনী এখন অনেক শক্তিশালী। এ সময় জাতীয় নানা ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে নতুন পতাকা হস্তান্তর ও সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান। সুসজ্জিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বক্তৃতায় পতাকার মর্যাদা ও সম্মান ধরে রেখে দেশ সেবা করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্মরণ করেন সেনাবাহিনীর সাথে পারিবারিক সম্পর্কের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আমার নিজের একটা পারিবারিক সম্পর্ক এই জন্য আছে যে আমার 2 ভাই এই সেনাবাহিনীর সদস্য, আর ছোট তারও জীবনে একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল সে একজন সেনা সদস্য হবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আমাদের সেনা সদস্যদের মানবিকতা যখন যে দেশে তারা দায়িত্ব পালন করেন সে দেশের সাধারণ জনগণকেও মুগ্ধ করে। সরকার প্রধান বলেন, যথেষ্ট শক্তিশালী হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জঙ্গিবাদ, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। যোগাযোগ ক্ষেত্রে আধুনিক রণকৌশলগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি সংযোজন করেছি। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে। যে বীরত্বের সাথে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের বিজয় অর্জন করেছিল, সে কথাটা চিরদিন মনে রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি, মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব। করোনা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা মেনে চলবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে নোঙর করার পর আমানত শাহ নামের একটি রো ফেরি 14টি যানবাহন নিয়ে উল্টে গেছে। তলদেশের ছিদ্র দিয়ে পানি ঢুকে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় ঘটে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এদিকে রাত হওয়ায় সকাল পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসির সঙ্গে উদ্ধারের কাজে যোগ দেয় জাহাজ হামজা। সাভার, মানিকগঞ্জ ও রাজবাড়ীর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 9টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার 5 নম্বর ঘাট থেকে রোরো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরিতে 14টি কাভার্ড ভ্যান, 2টি ট্রাক, 2টি প্রাইভেট কার ও 6-7টি মোটরসাইকেল ছিল। 9:30টার দিকে ফেরি শাহ আমানত পাটুরিয়ায় পৌঁছে
সে সময় ফেরিটির তলা ফেটে ধীরে ধীরে ডুবতে থাকে। এ সময় দ্রুত ফেরিতে থাকা যানবাহন ঘাটে নামার চেষ্টা করে। মাত্র 2টি গাড়ি নামার পর কাত হয়ে আংশিক ডুবে যায় ফেরিটি। সে সময় গাড়ির চালক সহ অনেককে সাঁতরে পারে উঠতে দেখা যায়। যখন ফেরিটা ঘাটে লাগাবে তখন কয়েকজন ওদেরই লোকজন বলতেছে ফেরিটি পানি ঢুকছে, তাড়াতাড়ি দড়ি দাও রশি দাও, এরকম বলছে। তখন আমি তাকিয়ে দেখি ফেরিটা আস্তে আস্তে কায়েত হচ্ছে। আস্তে আস্তে আসি আর কালে কায়েত হয়, পর আমরা নাইমে আস্তে আস্তে আল্লাহ বিল্লাহ করা ধরলাম। তারপরে পারে যখন চাপলো তখন আমার গাড়িটা তলিয়ে গেল। ডুবে যাওয়া ফেরিতে থাকা গাড়িগুলো পানিতে ডুবে যায়। এ সময় কয়েকটি পণ্যবাহী ট্রাক ভাসতে থাকে। বাস নাই, হালকা কোনো গাড়ি নেই। অতিরিক্ত টাক ওঠানোর কারণে, লুট বেশি নেওয়ার কারণে এই দুর্ঘটনার ক্ষতিটা হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও বিআইডব্লিউটিসির কর্মীরা। পরে যোগ দেয় উদ্ধারকারী নৌযান হামজা। 17টা এই ট্রাক, ছোট ছোট গাড়ি, মাইক্রো বাস বলে এবার হোন্ডা আছে, এগুলো আছে। অলরেডি 2টা তারা তো ওই সময় নামতে পারছিলেন। এখানে কোনো জীবিত বা আহত কোনো লোক আছে কিনা সেটা অনুসন্ধান করা, জীবিত মৃত। আমরা কাভার্ড ভ্যানের যে সম্মুখ অংশ, সেখানে ড্রাইভার থাকেন, পাশে উপবিষ্ট হেল্পার থাকেন, এই অংশটুকু আমরা সার্চ করতেছি। আমাদের আবার ফেরির ভিতরে যদি কেউ থেকে থাকেন, তা আমরা অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছি। দুর্ঘটনার পরপরই 15 থেকে 16 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। 14 নভেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে শুরু হবে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম। মাহমুদ হাসানের রিপোর্ট। সচিবালয়ে 2021 সালের এসএসসি ও দাখিল পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এবার এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, এবার শিক্ষার্থীর সংখ্যা 22,27,113 জন, যা গত বছরের তুলনায় 1,79,334 জন বেশি। পরীক্ষার সময় এবং নম্বর কমিয়ে আনা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা তাদের জন্য 14 নভেম্বর শুরু হয়ে 23 নভেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 14 নভেম্বর হতে শুরু হয়ে 21 নভেম্বর শেষ হবে। পরীক্ষা শুরুর আগেই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীরা করোনার টিকা পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যেভাবে এখন পর্যন্ত পরিকল্পনা হয়েছে, যদি এর মধ্যে আবার পরিবর্তন না হয়, তাহলে হয়তোবা একই দিনে এক স্কুলের প্রায় সকলেই দেয়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে পরীক্ষার্থীরা এবং অন্য 12+ যারা আছেন সবাই পেয়ে যাবেন। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের কেন্দ্রে না আসারও অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। অভিভাবকেরা স্বাস্থ্যবিধি মানার স্বার্থে প্রথমত না আসলে ভালো। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ গ্রহণকারীদের বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কেন্দ্রীয় পরিবর্তন করে টিকা নেওয়া যাবে না। এদিকে করোনায় পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার আবারও বাড়ছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 306, মৃত্যু হয়েছে 7 জনের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশে এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে করোনা টিকা এসেছে 7,72,72,420 ডোজ। প্রথম ডোজ টিকা নিয়েছে 4 কোটির বেশি, আর 2 ডোজ গ্রহণকারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। দ্রুত সময়ে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 28 সেপ্টেম্বর সারা দেশে দ্বিতীয়বারের মতো চলে গণটিকাদান। বৃহস্পতিবার দেয়া হবে দ্বিতীয় ডোজ। যারা গত 28 সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই কেবল এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। যারা নিবন্ধিত ছিলেন না, ওই সময় নিবন্ধন করেছেন অথবা পরবর্তীতে নিবন্ধনের আওতায় এসেছেন, তারা নিবন্ধনের সাপেক্ষে তারা এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো ভ্যাকসিন দেয়া যাবে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 833টি ল্যাবে 19,991টি নমুনা পরীক্ষায় শনাক্ত 306। মোট শনাক্ত 15,68,563। মারা গেছে আরও 7 জন। মৃতের সংখ্যা বেড়ে 27,841। নতুন 288 জন সহ সুস্থ হয়েছে 15,32,468। 24 ঘন্টায় বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে নেই মৃত্যুর খবর। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 1.53%।
মৃত্যু 1.77%। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বলেন ওবায়দুল কাদের। কুমিল্লার ঘটনা সাজানো নাটক, মন্তব্য ফখরুলের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। উন্নয়ন ও অগ্রযাত্রায় বড় বাধা সাম্প্রদায়িক অপশক্তি আর এর পৃষ্ঠপোষক বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, তাদের বিচার হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। করোনাকালীন শিল্প ও বাণিজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সরকারের অন্যান্য মন্ত্রী। এ সময় করোনাকালীন ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন বক্তারা। উনি টাকা দিয়েছেন, আমাদের এই ব্যবসায়ীদের সাপোর্ট দিয়েছেন, সেই সময় সেটা ছিল একেবারেই মৃত্যু সঞ্জীবনীর মতো, বেঁচে থাকার মতো। তার নেতৃত্বে যে দূরদর্শিতা, সেটাই তিনি প্রমাণ রেখেছেন তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের পাশে এবং মানুষের কাছে, শ্রমিকদের কাছে, ব্যবসায়ীদের কাছে, মালিকদের কাছে তিনি পৌঁছে গেলেন। সবাই স্বার্থ কিন্তু তিনি দেখলেন। বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জীবন ও জীবিকার মান ঠিক রেখে যুগান্তকারী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাকযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের ছাড় নয়, বিচারের মুখোমুখি হতে হবে। এদের বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এতগুলো পূজা মণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘর বাড়িতে হামলা করেছে, এদের রেহাই দেওয়া। ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে হবে। এর জন্য সবার সহযোগিতাও চান ওবায়দুল কাদের। এই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের উন্নয়নের শত্রু। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কুমিল্লার ঘটনা এবং কথিত অভিযুক্ত ইকবালকে আটক সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। সারা দেশে সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগের কোন্দলের কারণে হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। নোয়াখালীর চৌমনিতে সহিংসতার মামলায় গ্রেপ্তার আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হচ্ছে। আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বেগমগঞ্জ থানার মামলায় আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয় 4 দিন, নূর মোহাম্মদ 2 দিন, বিলাল হোসেন সুমন 1 দিন, অপর মামলায় আসামি বেলাল হোসেন 3 দিন, হুমায়ুন কবির, সুজন এবং কামাল হোসেনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে নোয়াখালীতে সহিংসতার 3টি মামলা তদন্তভার হস্তান্তর করা হয়েছে সিআইডির কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচার দাবি করে যশোরে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর মুরালের সামনে মানববন্ধন সম্প্রীতি বাংলাদেশ। যশোরের আহ্বায়ক মবিনুল ইসলাম মবিন 7 দফা দাবি উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবীন্দ্র সমৃদ্ধ পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, ঘাতক দালাল নির্মূল কমিটির হারুনুর রশিদ, নাগরিক আন্দোলন যশোরের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক সাজেদ রহমান বকুল। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ, 15 নভেম্বর থেকে খুলছে শ্রমবাজার। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ UAE কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। পরিষদের সভাপতি হাজী আব্দুল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলার হোসেন চৌধুরী ও তৈয়ব আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্ল্ড CIP অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির CIP। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাঙালি বীরের জাতি মাথা উঁচু করে থাকবো বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। তলা ফেটে পদ্মায় যানবাহন সহ আংশিক ডুবে গেছে ফেরি আমানত শাহ। সকাল পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত। এক সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম। 14 নভেম্বর থেকে SSC পরীক্ষা। দায়িত্বহীন ব্যাটিংয়ের পর টাইগারদের গা ছাড়া বোলিং, বড় জয় ইংল্যান্ডের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।